টোটালি আসলে দুইটা দেশের এবং দুইটা দেশের ক্রিকেট বোর্ড হয়তোবা জিনিসটা ডিসিশন নেবেন আইসিসির সাথে কথা বলে। খেলতে যাব যেখানেই হোক, সেটা ইন্ডিয়া হোক, সেটা শ্রীলঙ্কা হোক, আমরা যেখানেই যাই আমরা যেন আমাদের বেস্ট পারফরমেন্সটা দিতে পারি। স্পোর্টসে রাজনীতি থাকা উচিত না আমি মনে করি। তো সেই জায়গায় আমি আশা করব যে খুব তাড়াতাড়ি হয়তোবা দুই দেশের গভর্নমেন্ট এবং দুই দেশের ক্রিকেট বোর্ড আইসিসি ওনারা এটা নিয়ে সমাধান করে দিবেন। দর্শক, আমাদের সাথে আছেন রংপুর রাইডার্সের সহকারী কোচ এবং বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। কথা বলতে চাই বিপিএল নিয়ে, কথা বলতে চাই মুস্তাফিজ ইস্যু, বাংলাদেশ, সবকিছু নিয়ে আমাদের সাথে আছেন আশরাফুল। আসলে প্রথম বিপিএল দিয়ে শুরু করি। দল ভালো করছে, পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থানে আছে, এবং ব্যাটিং কোচ হিসেবে আপনার কাজটা আসলে এই জায়গায় কি, বা সহকারী কোচ হিসেবে আপনার রোলটা কি? রংপুর রাইডার্সের সাথে আসলে লাস্ট ইয়ার থেকে আমি কাজ করছি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে। লাস্ট ইয়ার শাহরিয়ার নাফিস ছিল ব্যাটিং কোচ হিসাবে, এবার যেহেতু সে নাই তো ব্যাটিংটা আমি এবং মিকি আর দুজনই দেখছি রংপুর রাইডার্সের। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, কিন্তু এখনো আমি মনে করি না যে আমাদের তিনটা ডিপার্টমেন্টই আমরা বেস্ট ক্রিকেট খেলছি। আমরা স্টিল আরও আর কি 70-75% হয়তো আমাদের প্লেয়াররা তাদের অ্যাবিলিটি অনুযায়ী দিচ্ছে। আরও যদি 10% বাড়াতে পারি, এটা একটা পজিটিভ দিক যে আস্তে আস্তে বাড়ছে। যখন শেষের দিকে আসবে, যদি ফুলটা আসে তখন আসলে ওইটাই ভালো আমি মনে করি। তো কাজ থাকে কনফিডেন্ট দেওয়া, আর অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে মিকি হাটকে হেল্প করা। কন্ডিশন বলেন, টিম বলেন, সিলেকশনে সব কিছু আমার একটা মতামত থাকে এবং ক্যাপ্টেনের একটা মতামত থাকে, তারপরে সে ডিসিশনটা নেয়। তো পুরা প্র্যাকটিস সেশনের বলেন সব কিছুই আসলে আমি সাজানোর চেষ্টা করি, সেটাই সে অ্যাপ্লাই করে। মিকির সাথে আপনার বন্ধুত্বটা আসলে কেমন? কারণ আমরা সবসময় দেখি টিভি স্ক্রিনে বলুন, অফ স্ক্রিনে বলুন, আপনার সাথে তার কথাবার্তা চলতেই থাকে। হেড কোচের সাথে সহকারী কোচের এই কম্বিনেশনটা তো আসলে খুব জরুরি। দেখেন, আসলে মিকি আর্টের সাথে আমার ফার্স্ট পরিচয় হয়েছিল গ্লোবালে। যেহেতু আমি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছি, বাংলাদেশের ক্যাপ্টেন্সিও করেছিলাম। যখন সাউথ আফ্রিকা 1 নম্বর র্যাঙ্কিংয়ে ছিল তখন সে কোচ ছিল। আমরা গায়ানাতে যখন হারিয়েছিলাম ওই ম্যাচে আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি। তো যেহেতু আমার প্লেয়িং ব্যাকগ্রাউন্ডটা আছে, সেই কারণে সে আমার কথাবার্তা যেগুলো আমি বলি সেগুলো সে চমৎকারভাবেই গ্রহণ করে। খুবই চমৎকার ওর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং, কারণ তার কারণে আমি ডার্বিশায়ার কাউন্টি টিমের 2 দিন কাজ করেছিলাম এই লাস্ট সিজনে যখন আমি ইংল্যান্ডে গিয়েছিলাম, এবং লাস্ট 2টা বিপিএল এবং জিএসএল এ ও আমাকে প্রচুর হেল্প করেন। এবং আমি যে বাংলাদেশ টিমে ব্যাটিং কোচ হয়েছি খুবই হ্যাপি। তার চিন্তা ভাবনা অবশ্যই একদিন আমি হয়তো বাংলাদেশ টিমকে লিড করব অ্যাজ এ কোচ হিসাবে। তো এই স্বপ্নটা সেও দেখেন, আমার প্রতি তার এই আত্মবিশ্বাসটা আছে। আমিও চেষ্টা করি যত কিছু শেখা যায়, কারণ তার একটা এক্সপিরিয়েন্স সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান 4টা দেশের ন্যাশনাল টিমের হেড কোচ ছিলেন। তো তার সাথে আমি যখনই থাকি আমি চেষ্টা করি আর কি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার জন্য, তার কাছ থেকে নেওয়ার জন্য, যেন আমি ফিউচারে যখন আমি কাজ করব যখন আমি ফার্স্ট ক্লাসে কাজ করি বা লিস্ট এ ক্রিকেটে কাজ করি অ্যাজ এ হেড কোচ, ওই জিনিসগুলো আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো অসাধারণ, আমার সাথে মিকির সাথে আন্ডারস্ট্যান্ডিং খুবই অসাধারণ। রংপুরের ব্যাটিং লাইন আপের দিকে যদি তাকাই, মূলত যেহেতু আপনি ব্যাটিং নিয়েই কাজ করছেন, তাহিদ আছেন, লিটন দাস আছেন, মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, সোহান আছে, সবাই জাতীয় দলে খেলা, বা রিয়াদের কথা যদি বলেন অনেক বছর ধরে আসলে খেলেছেন। তাদের সাথে আসলে ইনপুটটা কি থাকে? খুব বেশি কিছু শেখানোর তো আর তাদেরকে কিছু নাই। না, অবশ্যই না। তারা যেই 4টা প্লেয়ার নাম বলছেন অনেক এক্সপিরিয়েন্স। মাহমুদুল্লাহ, লিটন কারেন্ট টিম বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, সোহান অনেক দিন ধরে খেলছেন। তো তাদের যে জিনিসটা বলা যায়, আমরা যেটা বলি যে সিচুয়েশনটা কি ডিমান্ড করছে, উইকেটটা কি পারমিট করতেছে, যে এই উইকেটে কি ধরনের শটস খেলা যাবে, কিভাবে আপনি স্টান্স নিবেন, নি ব্যান্ড থাকবে কিনা বা বডি আপ থাকবে কিনা, এই ছোটোখাটো জিনিসগুলাই আমরা হয়তোবা বলার চেষ্টা করি। কারণ এত বড় প্লেয়ার যারা, মাহমুদুল্লাহ অলমোস্ট 350 টি20 ম্যাচ খেলেছেন, তো তাকে এখনো জাস্ট ওই কিছু বলার নাই, জাস্ট কনফিডেন্ট দেওয়া যে এই সিচুয়েশন এরকম। যদিও আমার থেকেও বেটার জানে, তারপরেও আমাদের এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করি। আচ্ছা, লেগ স্পিন তো করতেন, এখন মোহাম্মদ রফিক স্পিন বোলিং কোচ হিসেবে আছেন। মেহেদী হাসান সোহাগ যিনি আপকামিং লেগ স্পিনার, বা আলিস, তার কি পরামর্শ নেয় যে লেগ স্পিনে কি ধরনের ইনপুট দেওয়া যায়?
না, স্পিনটা আমাদের যেহেতু বোলিং ইউনিটটা পুরাপুরি রফিক ভাই ফলো করেন, তো সেই জায়গায় অবশ্যই যদি কেউ আসে, আমরা যেটা বলতে পারি আমাদের যে এক্সপিরিয়েন্সটা, যে অ্যাকুরেসিটা যেন ভালো থাকে, কোন পেসটা কোন উইকেটের জন্য ভালো, ওই জিনিসগুলাই আসলে আমরা বলার চেষ্টা করি। পুরা ডিপার্টমেন্টে রফিক ভাই দেখাশোনা করে। আমরা হয়তোবা যেহেতু আলিস বলেন, নাইম হাসান, রকিবুল, আমরা যেহেতু একসাথেই খেলেছিলাম, তো সেই জায়গায় যদি আসে আমরা ওই জিনিসগুলো শেয়ার করা। এই জায়গায় আসলে আমরা পুরো টিমটা একজন আরেকজনকে হেল্প করার চেষ্টা করি, কারণ সবাইকে যদি আমরা হেল্প করি তখনই আসলে একটা ভালো রেজাল্ট করা সম্ভব। দল তো একেবারে টপে আছে, এরপর সোহান বলছিলেন যে সেরা কম্বিনেশনটা আপনারা এখনো খোঁজার চেষ্টা করছেন, বিকজ বিদেশিরা আসছে যাচ্ছে। তবে এবার রংপুর যেটা করেছে যে যারাই আসছে বা খেলছে লম্বা সময় যাতে থাকে, এটা নিশ্চিতভাবে একটা প্লাস পয়েন্ট। এবং সেরা কম্বিনেশন খোঁজার কতটুকু কাছাকাছি আপনারা? না, আমরা আসলে একটা ভালো একটা কম্বিনেশন খুঁজছি এখনো, কারণ আমাদের অপশন অনেকগুলো আছে। আমাদের যে ফরেন কালেকশনগুলো আছেন, আপনি যদি দেখেন যে সবাই খুব কোয়ালিটি ফরেনার, তো স্টিল আমরা যাকে খেলাচ্ছি আলহামদুলিল্লাহ তারা পারফর্ম করছেন। কিছু যেমন মুকিমকে আমরা যদি রেগুলার খেলাতে পারতাম তাহলে আমাদের জন্য খুব ভালো হতো, কিন্তু বাকি যেই 7 জন প্লেয়ার সবাই আসলে সাথে সাথে ব্যাটিংটাও করতে পারে, আকিব এবং মুকিম ছাড়া। আর বাকি যেই 6 জন আছেন, ডেভিড মালান টপে ব্যাটিং করেন, 390টা ম্যাচ খেলেছেন, অলমোস্ট 10,500 রান করেছেন। তো এই ধরনের প্লেয়ার যখন আপনার টিমে থাকবে, চাইলেও আসলে আমরা যদি চাই যে না তাকে রেস্ট দিয়ে আরেকটা প্লেয়ার নিব, একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমাদের আলহামদুলিল্লাহ এইবার যেভাবে আমরা ফরেন কালেকশন করেছি, অসাধারণ কালেকশন, এটা একটা মধুর সমস্যা আমি মনে করি। একটু মুস্তাফিজের কথায় আসতে চাই। নিশ্চিতভাবেই মাঠের বাইরের জিনিসগুলো তাকে খুব বেশি এফেক্ট করে না, যেভাবে আমরা দেখেছি যে তিনি পারফর্ম করছেন, টিম বাসেও দেখছি গান শুনছেন। কতটুকু আসলে মানে সামনে না বোঝা গেল, আপনারা যেহেতু সাথে আছেন, ইম্প্যাক্ট তো কিছুটা থাকেই। না, ওর মধ্যে একদমই এই জিনিসটা নাই আর কি। যতটুকু আমি দেখেছি, ন্যাশনাল টিমের সাথে যেহেতু কাজ করেছিলাম, T20-তে ছিল 3টা ম্যাচ, এবং এখানে দেখলাম এই জিনিসটা তার মধ্যে একদমই এফেক্ট করে না আলহামদুলিল্লাহ। এটার জন্যই সে এত বড় মানের বোলার হয়েছেন। জাস্ট যখন যেই কাজটা পায় সেই কাজটা করার চেষ্টা করে। অবশ্যই মন খারাপ হওয়া উচিত, কারণ আপনার যে অ্যামাউন্টটা এবার উঠেছিল, এই প্রথম যে আমি মনে করি যে ডিজার্ভিং, ও এই অ্যামাউন্টটা ডিজার্ভিং ছিল। কারণ 2016 থেকে সে যেভাবে পারফর্ম করে আসছে, IPL বলেন, ন্যাশনাল টিম বলেন, কখনই তাকে ওই পারিশ্রমিকটা দিচ্ছিল না ফ্র্যাঞ্চাইজি, স্পেশালি IPL-এ। তো এবার যেহেতু দিচ্ছে না, এটা তো মন খারাপ হওয়া উচিত, কিন্তু তার মধ্যে ওর চেহারা একবার বুঝতে পারবেন না যে ওইটা নিয়ে সে ওয়ারিড, যেটা হবে সেটা নিয়ে সে চিন্তা করছে। একটু জাতীয় দল প্রসঙ্গেও আসতে চাই। এবার মোটামুটি একটা চমক ছাড়াই দল ঘোষণা করা হচ্ছে বিশ্বকাপের জন্য, মোটামুটি ব্যালেন্সটা কেমন দেখছেন? আসলে দেখেন, লাস্ট 1 বছর ধরেই সিলেক্টররা 17-18টা প্লেয়ার নিয়ে কিন্তু খেলাচ্ছিলেন, এবং এটাই আসলে রাইট সিলেকশন আমি মনে করি। যাদের আপনি 1 বছর সুযোগ দিয়েছেন তাদের প্রতি আর কি বিশ্বাস রাখাটা উচিত, সেই জিনিসটাই করেছেন। আশা করি যে বাকি আরো 5-6টা-7টা করে ম্যাচ বাকি আছেন BPL এর, আমাদের যারা ন্যাশনাল টিমে যাচ্ছেন তারা যদি জাস্ট উইকেটটা অ্যাসেস করে খেলেন, একটু ফর্মে থাকেন, তাহলে আমাদের জন্য ভালো। যখন আপনি ফর্মে থাকবেন তখন আপনার কনফিডেন্স লেভেলটা হাই থাকবে। একটা টুর্নামেন্টে যাওয়ার আগে আমরা তাহলে কনফিডেন্ট নিয়ে যেতে পারবো যে না, আমরা এই জায়গায় সুপার 8-এ খেলতে যাচ্ছি। অবশ্যই এটা আমাদের স্বপ্ন, তারপরেও যদি পারফরমেন্সটা ভালো থাকে নেক্সট 5-6টা ম্যাচ সবার, তাহলে আর একটু সহজ হবে। স্বপ্ন দেখার পথে বাধাও আছে। সুপার 8-এর কথা বললাম, কিন্তু এখন বিশ্বকাপ বাংলাদেশ বলে দিয়েছে যে ভারতে খেলতে যাবে না, এবং সেখান থেকে অনেক ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে, যার অনেকাংশেই আসলে যেগুলো আমরা গণমাধ্যমে দেখছি ভুল খবরও আসছে। সব মিলিয়ে এখন বাংলাদেশের স্ট্যান্ড হচ্ছে বাংলাদেশ ভারতে যাবে না, বিভিন্ন ধরনের সিকিউরিটি কনসার্নের কারণে। যে মুস্তাফিজকেই আসলে সিকিউরিটি দেওয়া যাচ্ছে না, সেখানে পুরো দলকে তো দেওয়ার সম্ভাবনা নাই। এটা আসলে আপনি কিভাবে দেখেন ওয়ান অফ দ্য পার্ট অফ জাতীয় দল? এটা তো আসলে মনের মধ্যে একটা শঙ্কা তৈরি করছে।
এটা টোটালি আসলে দুইটা দেশের এবং দুইটা দেশের ক্রিকেট বোর্ড হয়তোবা জিনিসটা ডিসিশন নেবেন আইসিসির সাথে কথা বলে। আমরা যারা কোচিং স্টাফ আছি বা প্লেয়ার আছি, আমরা জাস্ট আমাদের কাজটা নিয়েই ফোকাস থাকা উচিত যে আমরা খেলতে যাব যেখানেই হোক, সেটা ইন্ডিয়া হোক, সেটা শ্রীলঙ্কা হোক, আমরা যেখানেই যাই আমরা যেন আমাদের বেস্ট পারফরমেন্সটা দিতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমাদের কাজ করা উচিত। বাকি কাজগুলো আসলে ক্রিকেট বোর্ড ওনারা করবেন, এটাই আমাদের লক্ষ্য থাকা উচিত। একেবারে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা আপনাদের কাজটা করছেন, এটা এখন আর শুধুমাত্র বিসিবি বা বিসিসিআই এর মধ্যে বা আইসিসির মধ্যে অন্তর্ভুক্ত না, সরকারও জড়িয়ে গেছে। এই রাজনীতির প্রভাবটা আসলে কিভাবে দেখেন? একদমই হওয়া উচিত না, স্পোর্টসে রাজনীতি থাকা উচিত না আমি মনে করি। তো সেই জায়গায় আমি আশা করব যে খুব তাড়াতাড়ি হয়তোবা দুই দেশের গভর্নমেন্ট এবং দুই দেশের ক্রিকেট বোর্ড আইসিসি ওনারা এটা নিয়ে সমাধান করে দিবেন। স্পোর্টসে আসলে কখনই রাজনীতি থাকা উচিত না। থ্যাংক ইউ মোহাম্মদ Thank আশরাফুল you. ফর জয়নিং আস। দর্শক, আমাদের সাথে ছিলেন মোহাম্মদ আশরাফুল, রংপুর রাইডার্সের সহকারী কোচ, বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ। সবকিছু নিয়েই আসলে কথা বললেন। রংপুর দল টুর্নামেন্টের সেরা পজিশনে আছে, তারপরে তারা সেরা কম্বিনেশন খুঁজছে এবং অ্যাজ আ কোচ খুব বেশি ইনপুট এই দলটায় দেওয়ার কিছু নাই, মোটিভেশন দেওয়াটাই আসলে তার কাজ, সেটাই জানাচ্ছিলেন। মিকির সাথে বন্ধুত্ব নিয়ে কথা বলেছেন এবং মুস্তাফিজ প্রসঙ্গে বললেন যে মুস্তাফিজকে এই ধরনের বিষয়গুলো আসলে খুব বেশি ছোঁয় না, এই জায়গাতে তিনি সবার চেয়ে আলাদা, সে কারণে তিনি এই জায়গায় পৌঁছেছেন এবং রাজনীতির সাথে ক্রিকেট যেভাবে মিশে গেছে সেটাতে আসলে দুঃখ প্রকাশই করলেন মোহাম্মদ আশরাফুল। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.